নমস্কার। কি বিষয়ে বলতে হবে সেটা যখন আমি জানতে পারি, তারপরে যে ভাবনা চিন্তাগুলো এসেছে, এই যুক্তিতর্কের এই সভায় বসে মনে হলো যে বিষয়টা এখানেই প্রমাণ হয়ে গেল। যারা যে দলের প্রতিনিধি বা যে দলের সমর্থক, তারা প্রথম থেকেই এটাকে একটা দলীয় প্রচারে পরিবর্তন করতে চেষ্টা করলেন। এটা দেখে খুব খারাপ লাগছে। এই জায়গাটা তো একটা মুক্ত চিন্তা যেটা প্রকাশ করার জায়গা, সেখানে এসে দলীয় প্রচার ২৬ সালে কে ভোটে জিতবে, এটা ঠিক আমি দর্শক হিসেবে বা শ্রোতা হিসেবে এটা এক্সপেক্ট করি না। সেই জন্যেই খারাপটা লেগেছে। যাই হোক, একটা বাংলা অন্নদামঙ্গল থেকে একটা অংশ আমাদের সকলকে 9-10-এ পড়তে হয়েছে, ঈশ্বর পাটনির সঙ্গে অন্নদার একটা কথাবার্তা। তাতে মহাদেবের বর্ণনায় বলছেন যে কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। এই বলাটা মধ্যে একটা অন্য অর্থ লুকিয়ে আছে। দ্বন্দ্ব কথাটার মানেও অন্য, সমস্তটাই অন্য অর্থে মহাদেবের পরিচয় হিসেবে বলা হয়েছে। কিন্তু আজকে আমাদের দেশে এই কথাটা আক্ষরিক অর্থে সত্য হয়ে উঠেছে। অর্থাৎ এর অন্তর্নিহিত কোনো আলাদা মানে নেই। সত্যি সত্যি কুকথায় পঞ্চমুখ। এটা এমন নয়, সুমন যেমন বলছিল, অনেকগুলো ঘটনা ঐতিহাসিক, যেগুলো ঐতিহাসিকভাবে সত্য এবং রেজিস্টার্ড, সেই সব ঘটনার কথা যেখানে যেখানে কুকথা ব্যবহার করা হয়েছে। আমরা যারা একটু আধটু সরকারের বিরুদ্ধে কথা বলেছি এর আগে, আমরা কেউ রাজনীতি না হলেও অনেক কুকথা শুনতে হয়েছে। নন্দীগ্রামে মাইক বাজিয়ে বিনয় কোঙার, সে যে কী অকথ্য কথা সে কল্পনা করা যায় না। নন্দীগ্রামের মেয়েরা আমাদের বলতো, দিদি এইখানটা এসে দাঁড়ান, মাইকটা একটু কম শুনতে পাবেন। আবার মেধা পাটকার এসেছিলেন নন্দীগ্রামের মেয়েদের সঙ্গে কথা বলতে, তখন ওইখানকার লোকাল নেতারা মানে মেয়েদের দিয়েই কুৎসিত অঙ্গভঙ্গি করিয়েছিলেন। অপর্ণা সেন মেধার সঙ্গে তারপরে ওর একটা সভায় ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ক্ষমা চেয়েছিলেন মেধার কাছে, যে এইটা আপনাকে ফেস করতে হয়েছে পশ্চিমবঙ্গে এসে বলে। তো এইগুলো আমরা অনেক দিন ধরে জানি, অনেক কিছুর সঙ্গে অভ্যস্ত। কিন্তু এখন যে জায়গায় এসে সমস্ত ব্যাপারটা দাঁড়িয়েছে, যেমন ধরুন রাজনীতির দুর্নীতি, টাকা চুরি, স্বজন পোষণ, এগুলো কি আমরা দেখিনি? চিরকালই দেখেছি, স্বাধীনতার পর থেকেই হচ্ছে। কিন্তু এখন সমস্ত বিষয়টা একটা লাগাম ছাড়া পর্যায়ে চলে গেছে। রাজনৈতিক নেতারা এই সমাজ থেকেই উঠে আসেন, কিন্তু এই রাজনৈতিক নেতাদের ভাষা, তাদের আচরণ, যেহেতু তারা একটা স্পটলাইটে থাকেন, এখন তো বিশেষ করে যখন মিডিয়া দৃশ্যমান হয়েছে, আমাদের সময় তো শুধু আমরা কানে শুনেছি, এখনকার ছেলেমেয়েরা বড় হচ্ছে মিডিয়ায়, নিউজে, নানা কিছুতে, সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত নেতাদের অঙ্গভঙ্গি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের মুখের ভাষা, এটা দেখতে দেখতে এই দুটো কিন্তু পারস্পরিকভাবে জড়িত। এই সমাজ থেকেই উঠে আসছে এই ভাষা এবং এই সমাজকেই প্রভাবিত করছে এই ভাষা। এখনকার ছেলে মেয়েদের মধ্যে এই অমার্জিত ভাষা, এই যা কিছু বলার একটা প্রবণতা, এবং যারা বুঝতেই পারে না যে এই ভাষাটার মধ্যে কোনো একটা অপপ্রয়োগ হলো, এই ভাষাটা ঠিক হলো না,
এই কথাটাও তারা বুঝতে পারে না। হাঁ করে এরমভাবে কথা বলছো কেন, এই কথা বললে তারা হাঁ করে তাকিয়ে থাকে, কারণ তারা বুঝতেই পারে না এই কথাটার মধ্যে দোষ কী। খুব ছোট ছোট সাধারণ সাধারণ কথায় আমরা দেখি যে ভাষা যে আত্মপ্রকাশের হাতিয়ার, সেই আত্মপ্রকাশটা কিভাবে সমস্ত সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে ভেঙে দিচ্ছে এবং সমস্ত সমাজটাকে ক্রমাগত নিচের দিকে ঠেলছে। কথায় কথায় আমরা একটা বলি, কলের লাইনের ভাষা বা বস্তি বাড়ির ভাষা। আমি বস্তিপাড়ায় বড় হয়েছি, কোঠাবাড়িতেই বড় হয়েছি, কিন্তু আমার পাড়ার সারাউন্ডিংসটা পুরোটা বস্তির। এই উত্তর কলকাতার বস্তি পাড়ায় আমি দেখেছি যে যারা বস্তিতে বাস করেন তাদের সকলের ভাষা এরকম নয়। কলের লাইনেও যারা আসেন তাদেরও সকলের ভাষা এরকম নয়। তবু আমরা বলি কেন বস্তির ভাষা? কারণ সেখানে খুব নগ্নভাবে প্রকাশের একটা রীতি আছে। সেখানে অসংস্কৃত এবং লেখাপড়ার চল নেই বলে, যেহেতু তারা স্কুলেও যায় না বা মাঝে কিছুদিন স্কুলে গিয়েছিল আবার বন্ধ হয়ে গেছে, সেহেতু তাদের জীবনবোধের মধ্যে একটা সম্পূর্ণ অন্য জীবন ঢুকে পড়ে। সেই জন্যে তাদের ভাষাটা খানিকটা অসংস্কৃত। আমরা মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীরা এই ভাষায় কথা বলতাম না, কিন্তু আজকের রাজনৈতিক নেতারা যারা ওই পরিবেশ থেকে উঠে আসেননি, এবং আমরা দেখছি, আমি লক্ষ্য করে দেখি যে রাজনৈতিক নেতারা ওই পরিবেশ থেকে এসেছেন তাদেরও কিন্তু ভাষা সংস্কৃত হয়েছে, অনেকটাই মার্জিত হয়ে গেছে। কিন্তু যারা আসেননি তারা ক্রমশ ওই ভাষাতে মানে অভ্যস্ত হয়ে পড়ছেন। পাড়ায় যখন রাজনৈতিক ক্লাবের অনুষ্ঠান হয়, সেখানে যে ভাষায় অ্যানাউন্সমেন্ট হয় সেটাতে কানে হাত দিতে হয়, এবং এই ভাষাটার মধ্যে যে বাঙালির একটা অবমাননা লুকিয়ে আছে, ভাষার অবমাননা, লেখাপড়ার অবমাননা, বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের অবমাননা, সেটা বোঝার বা বোঝানোর মতো কেউ নেই। এখন একটা রাজনীতি তৈরি হয়েছে, যে রাজনীতি শুধু ব্যক্তিগত আক্রমণকে কিভাবে শানাতে হয় সেই জায়গাটায় চলে গেছে। এখানে ভোটের আগে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে যিনি আছেন তিনি এসে দিদি দিদি বলে একটা ব্যঙ্গ টোন করলেন। আমি নিশ্চিত জানি যে এইটা সাধারণ মানুষের ভালো লাগেনি, কারণ সাধারণ মানুষ কিন্তু সবসময় নেতাদের অনুসরণ করে কিছু একটা পেতে চান। সেই পাবার জায়গাটা যখন এইখানে এসে দাঁড়ায়, এই যে ক্রমাগত একটা লোককে সেই দলের প্রতিভূ হিসেবে ঠিক করে দলও তার কথায় চলে এবং মানুষও সেই লোকটাকে দেখতে অভ্যস্ত হয়ে যায়, তখন আর বোঝা যায় না যে কোথা থেকে আমাদের ফ্যাসিজম আসছে আর কোথা থেকে আসছে না। ভাষার গোলমাল শিক্ষিত মানুষের মধ্যে যে ছিল না এমন তো নয়, ছিল। আমরা জানতাম যে থানায় খুব খারাপ ভাষা ব্যবহার করা হয়। থানার ওসিদের ভাষা নিয়ে অনেক গল্প সাহিত্য অনেক জায়গায় আছে যে তারা কিভাবে কি ভাষা ব্যবহার করে। আমি একজন ইংরেজ আমলের ওসির মেয়েকে চিনতাম, যে তিনি বলেছিলেন যে আমার বাবা যখনই ওদের থানাটা বাড়ির সংলগ্ন ছিল, কোনো সময় আমাদের ওইখানে যাবার পারমিশন ছিল না, কারণ বাবা যেভাবে কথা বলতেন সেটা আমাদের শোনার অধিকার মানে শুনতে দিতে চাইতেন না। কাজে ভাষার গোলমাল এই জিনিসটা বরাবরই আছে, কিন্তু যেটা এখন এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণের জায়গা। এইটা বোধহয় আমরা আরও নিচে নামছি, সেটার প্রকাশ হচ্ছে। আর একটা টপিক ছিল এই আলোচনা সভার, সেটা রাষ্ট্রপতি শাসন নিয়ে। রাষ্ট্রপতি শাসন কোনো গণতান্ত্রিক দেশের চাওয়া হতে পারে না, যেমনই হোক সেটা আমাদের গণতন্ত্র। উত্তরপ্রদেশের লোক ভোট দিয়ে বুলডোজার সরকার এনেছে, আমরাও ভোট দিয়ে এই সরকারকে এনেছি এবং এই সরকারকে আমাদের
যেভাবেই হোক ফেস করতে হবে। এমন নয় যে বাঙালি বা পশ্চিমবঙ্গ কোনোদিন রাষ্ট্রপতি শাসনের ভেতর দিয়ে যায়নি। আমাদের আমরা যারা বয়স্ক মানুষ তাদের ধরমবীরাকে মনে আছে, এবং ইদানিংকালে আমরা ধনখড়কেও দেখলাম। তাতে যে কিছু খুব একটা কিছু পরিবর্তন হবে এমন কথা না, এবং এটা কোনো সলিউশন না। সবচেয়ে বড় কথা, আমাদের এখন সামনে এসে দাঁড়িয়েছে আমাদের একটা সামাজিক সলিউশনের দিকে যেতে হবে, যে সলিউশনটা আমাদের নেতাদেরও ঠিক করবে, তাদের মুখের ভাষাকে সংযত করবে, তাদের গণতান্ত্রিক বোধের উদ্বোধন করাবে, এবং সেই সঙ্গে সমাজটাকেও একটা ঠিক দিকে চালনা করতে পারবে। ভোট দিয়ে দেশ, অনেক সময় শুনি, এই যুক্তিতক্করই অন্য এপিসোডে শুনেছি যে দেশ ভাগ হয়েছে সাম্প্রদায়িক ভিত্তিতে। এক্ষুনি শঙ্করবাবু বললেন যে হিন্দু বলে ওদের তাড়িয়ে দিয়েছে। দেশভাগ জনগণের মতামত নিয়ে হয়নি, দেশভাগ করেছিলেন নেতারা। তার অনেক ব্যাখ্যা, অনেক রকম বিশ্লেষণ ইতিহাসে হয়, কিন্তু দেশ ভাগ হয়ে যে আমাদের কারোরই ভালো হয়নি, পাকিস্তানেরও না, বাংলাদেশেরও না, আমাদেরও না, তদানীন্তন পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ কারোরই কোনো ভালো হয়নি। এবং এই ভালো যে হয়নি, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সেটাকে রেকটিফাই করব। আজকে একবিংশ শতাব্দীর 2025 সালে দাঁড়িয়ে আমরা হিন্দু মুসলমান নিয়ে নিজেদের আইডেন্টিটি ভাবতে যাব না। আর কথায় কথায় একটা কথা খুব বলা হয় যে পশ্চিমবঙ্গে মুসলমানরা খুব ভালো আছে। এটা কোনো মন্দির মসজিদ তৈরি করে হিন্দুরা কেমন আছে আর মুসলমানরা কেমন আছে এটা বলা যায় না। বলতে হয় সাধারণভাবে মুসলমানরা মেন স্ট্রিম সুযোগ সুবিধে কতটা পাচ্ছেন। আপনার 15-16 বছরের এডুকেশন লাইফে আপনার কতজন মুসলমান ক্লাস ফ্রেন্ড হয়েছে, কতজনের সঙ্গে আপনার সোশ্যাল মিক্সিং হয়েছে, কতজনকে আপনি চেনেন যাদের বাড়িতে আপনি নিমন্ত্রিত হন, কি হিন্দু কি মুসলমান। এই যে দুটো তরফের এই যে ভাগাভাগিটা, এটা কি পশ্চিমবঙ্গে নেই? এটা পশ্চিমবঙ্গে আছে, এবং সমাজের এই ভাগটাই রাজনীতিতে এই নক্কারজনকভাবে উঠে আসছে। আমি সকলের কাছে ওইটাই আবেদন করব, একবার ভাবুন সমস্ত রাজনীতিবিদ, আমার সমাজের সমস্ত মানুষ, সমস্ত স্তরের কথা, আপনার আইডেন্টিটিটা কি আপনার জন্মগত ধর্মে না আপনার কাজে? নমস্কার।